মাঝে মাঝে অদ্ভুত ধরনের আকাঙ্ক্ষা আমজাদকে পেয়ে বসে। মনে হয় শহরের পরিবেশ বিষাক্ত লাগছে, একটু বাইরে গিয়ে নিঃশ্বাস ফেলা দরকার। কিন্তু ঢাকার বাইরে আমজাদের পরিচিত জায়গা হল নিজেরই জন্ম এলাকা কিশোরগঞ্জ। সেখানেও আমজাদের আত্মীয় বলতে কেউ থাকে না। আম্মা গত বছর গত হয়েছে, আব্বা তো অনেক আগেই। পুকুর এবং ভিটে বাড়িটি দখল করে আছেন এক চাচা। তিনি পারতপক্ষে আমজাদকে বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান না। মাঝে মধ্যে গেলে অবশ্য তার আদরের সীমা থাকে না, কিন্তু শহরের কাজে ফিরে এলেই আমজাদ যেন পেছন দিকটা ভুলে যায়। তেমনি পেছন দিকটাও তাকে স্বপ্নের মধ্যেও হানা দেয় না। আমজাদ অবশ্য শহরের বাইরে যেতে, নিজের বাড়িতে যাওয়াকে বুঝে না। হঠাৎ মনে হয় সে যখন লেখালেখি শুরু করে তখন সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। বাংলা বিভাগের খুব তুখোড় ছাত্রদের মধ্যে আমজাদকে গণ্য করা হতো। একে তো তার লেখার গুণ, বিভিন্ন পত্রপত্রিকার গল্প এবং কবিতার প্রকাশ, তাছাড়া সুন্দর চেহারাও একটা আকর্ষণ আছে। আমজাদ ফর্সা, ছিপছিপে, সুন্দর স্বাস্থ্যের অধিকারী। তরুণ কবি বিভাগের অধিকাংশ শিক্ষকই আমজাদের প্রতি, তার কথাবার্তা এবং আচরণের প্রতি আকৃষ্ট ছিল। তাছাড়া আমজাদ বিশ্ববিদ্যালয় চত্বরে অন্যান্য তরুণ কবিদের মতো লম্বা পাঞ্জাবি, খদ্দরের ঝুলা ময়লা পায়জামা পরে ঘুরঘুর করত না। আমজাদ সবসময় চকচকে দামি প্যান্ট, সাদা শার্ট, অর্থাৎ পরিচ্ছন্ন কোথা দূরস্থ পোশাক আশাক পরে ক্লাসে আসত এবং কিছুক্ষণের জন্য মধুর ক্যান্টিনে বসে আড্ডাও মারত। তার হাতেও একাধিক বই, ম্যাগাজিন ইত্যাদি থাকত। মোটামুটি একটা ছিমছাম পরিবেশে আমজাদ শিক্ষা জীবন অতিক্রম করেছে। তখনকার যারা তরুণ কবি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আবহাওয়ায় আবেগ, উত্তেজনা এবং তরুণ কবিদের আড্ডার মধ্যে আমজাদ মোটামুটিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছিল। অধিকাংশ কবি ছিলেন মফস্বল থেকে আগত। তাদের কথাবার্তা এবং চালচলনে গ্রাম্যতা থাকলেও তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল নাগরিক। আমজাদ নিজেও ছিল তাদেরই একজন। এদের মুখের দিকে তাকিয়ে আমজাদ তৎকালীন বাংলাদেশের আবহাওয়াকে বুঝতে পেরেছিল। তবে নিজে সবসময় নিজেকে বাঁচিয়ে একটু স্বার্থপরতার বদনাম গায়ে মেখে আমজাদ পড়াশোনা শেষ করতে পেরেছিল। স্বার্থপরতা বলতে বন্ধুরা দেখত তুমুল আড্ডার মধ্যে থেকে হঠাৎ তরুণ কবি এবং কথাশিল্পী আমজাদ আলম সহসা উঠে চলে যাচ্ছে। আমজাদ সোজা এসে হলে তার পড়ার টেবিলে বসে পড়ত। এটুকু স্বার্থপরতা না থাকলে আমজাদ শিক্ষা জীবনে যে সাফল্য দেখিয়েছে তা উত্তীর্ণ হয়ে আসতে পারত না। তার স্বার্থপরতার মতোই লেখালেখিতে একটা স্বতন্ত্রের পরিচয় আমজাদ দিয়ে এসেছে। তার এই পর্যন্ত প্রকাশিত গল্পে মানুষের মননশীলতার যে পরিচয় আমজাদ তুলে ধরেছে, বলা যায় তা অত্যন্ত কৌতূহল উদ্দীপক। তার প্রথম গল্পের বই ভেতরের মানুষ প্রকাশিত হলে সকলেরই দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। ভেতরের মানুষের উপর বিশ্ববিদ্যালয়েরই একজন ইংরেজি অধ্যাপক মন্তব্য করেছিল, আমজাদ আলম খানের ভেতরের মানুষ শুধু গল্পের দিক দিয়েই নতুনত্বের পরিচয় দেয়নি, লেখকের দৃষ্টিভঙ্গিটি এক সতর্ক তারুণ্যের বিবেচনায় উদ্ভাসিত বলে মনে হচ্ছে। আমাদের মধ্যে প্রকৃতই একজন কথাশিল্পীর আবির্ভাব ঘটেছে। আমজাদ এখন একটি দৈনিক পত্রিকার সহসম্পাদক রূপে বহুল আলোচিত। পেশা হিসেবে সাংবাদিকতাকেই সব লেখকই সহজ মনে করে, কিন্তু এই জীবনের একঘেয়েমি আমজাদকে মাঝে মধ্যে অস্থির একাকিত্বে পরিপূর্ণ এবং দিবস যামিনী খাঁচায় বন্ধ পাখির মতো করে রেখেছে। খাঁচার পাখি যেমন সবসময় বেরুবার জন্য ছটফটায়, আমজাদের মধ্যেও এই অস্থিরতা সবসময় কাজ করে। মনে হয় বেরিয়ে পড়ি, কয়েক দিনের বা সপ্তাহের ছুটি নিয়ে অমুক কবি বা অমুক বন্ধুকে দেখে আসি। মনে পড়ে বিশ্ববিদ্যালয় জীবনে কত কবি ক্যাম্পাসে জড়ো হয়েছে, তাদের চেহারা আমজাদের মনে পড়ে। কিন্তু এখন সাহিত্যের বহমান স্রোতের মধ্যে ওরা নেই। সেখানে এখন যারা এসেছেন, আমজাদ তাদের সাথে পরিচিত হলেও প্রকৃতপক্ষে অচেনা আগন্তুক। আমজাদের সময়ে যারা তরুণ কবি হিসেবে এই মহানদীতে ভিড় করেছিল, তারা ব্যর্থতার অন্ধকারে মুছে গেছে। তাদের মধ্যে এক আধজন মেয়েও ছিল যাদের উচ্ছলতার কথা আমজাদ ভোলেনি। তার মধ্যে জয়নক জাহান বলে এক কবির সাথে আমজাদের বেশ কথাবার্তা হতো। জয়নক জাহানকে সবাই ডাকত জাপানি বলে। তীব্র ফর্সা রং, ছোট ছোট
দুটি প্রসারিত চোখ, কপালের দিকে উঠে যাওয়া ভ্রু এবং মাঝারি স্বাস্থ্যের অধিকারী জয়নক জাহান গাট্টা গোট্টা মেয়েটি সবসময় পরিবেশে একটা হাসি ছড়িয়ে রাখত, ছন্দবদ্ধ কবিতা লিখত। মেয়েটি পরীক্ষার রেজাল্টও ভালোই করেছিল। তারপর কি হলো, কুমিল্লার গ্রাম অঞ্চল থেকে জয়নক ঢাকায় লেখাপড়ার ছুতোয় কবি হতে এসেছিল। আমজাদকে জয়নক সবসময় বলতো, আমি ছন্দে লিখব, যে কবিতায় মিল নেই তা আবার কবিতা নাকি? সেই জয়নক আমজাদকে বলতো, বাতাকান্দি বাজারের পাশেই আমাদের বাড়ি, মেঘনার পাড়ে, মাইল মাইল তরমুজ ক্ষেতের পাশে আমাদের বাড়ি। আমজাদ ভাই যাবে, চলো না, এই ঈদের ছুটিতে আমাদের বাড়িতে বেড়াতে আসবে। কত গল্পের প্লট পাবে সেখানে গেলে। তোমার প্রকৃতির বর্ণনার যে নেশা রয়েছে আমাদের এলাকায় গেলেই তা আরও ডিটেইল হয়ে উঠবে। কথাগুলো বলে খিলখিল করে হাসত জয়নক জাহান। আমরা তাকে বলতাম জাপানি। কোথায় হারিয়ে গেল সেই সদাহাস্যক মুখ, চঞ্চল ছন্দশিক তরুণী জাপানি? যখনই আমজাদ একা থাকে, একা নিজের ফ্ল্যাটে সিগারেট টানে, এক লাইনও লিখতে পারে না, তখন এইসব চেহারা আমজাদের মগজের ভেতরের পৃষ্ঠ থেকে কল্পযোগে মনির উপরে এসে দাঁড়ায়। আমজাদ তখন ভাবতেও পারেনি জাপানির মতো একটা চটপটে মেয়ে, একজন কবি, ভালো ছাত্রী, পড়াশোনা শেষ করা মাত্রই বিস্মৃতির তমসায় হারিয়ে যাবে। আমজাদ ভাবে, আচ্ছা জাপানি তো তার খাতার পুরনো ডায়েরিতে তার গায়ে ঠিকানা লিখে গিয়েছিল। আমজাদের প্রথম বই বেরোলে আমজাদ ভেতরের মানুষের একটি কপি ওই ঠিকানা অনুযায়ী জাপানিকে পাঠিয়েছিল। কোনো জবাব পায়নি, প্রাপ্ত স্বীকারপত্রও না। হয়তো জাপানি সেখানে নেই, বিয়ে শাদী হয়ে গেছে হয়তো। এমনও হতে পারে জাপানি বেঁচে নেই। দেশের ভেতর কত দুর্যোগ দুর্ভোগ, অতিক্রান্ত হয়েছে যুদ্ধ বিগ্রহ, অতিক্রান্ত হয়েছে কত কিছু। জাপানের মতো একটি সচেতন মুখর প্রতিবাদী কবিসত্তা নিশ্চয়ই ইতিহাসের গতির পক্ষে দাঁড়িয়ে নিজেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। তা না হলে আমজাদের পাঠানো বইটি হাতে পেয়ে সে তো একটা নিঃশ্বাসও ফেলত। নিজের ফ্ল্যাটে নিজের সাফল্য সুখ্যাতি নিশ্চিত পেশার আরামের মধ্যে বালিশে ঠেস দিয়ে বসে আমজাদ এসব কথা ভাবত। ভাবে জাপানের মতো ব্যর্থ কবি মেয়েটির কথা, বুকের ভেতর ছটফট করে বাজে। মনে হয় ঢাকা মহানগরী একটা সাপদ সংকুল মানবারণ্য মাত্র। এর থেকে কয়েকদিনের ছুটি নিয়ে একটু ঘুরে বেরিয়ে এলে কেমন হয়? আচ্ছা, আমি জাপানের বাড়ি গিয়ে হাজির হই কয়েকদিনের জন্য, তাহলে কেমন হয়? জাপানিকে আমাকে চিনবে না? এ তো হতে পারে না। গলা জড়িয়ে হয়তো ধরবে না, কিন্তু নিশ্চয়ই চিনবে, একদিন দুদিন থাকার ব্যবস্থাও করবে। আবার এমনও হতে পারে জাপানি বুড়ি হয়ে গেছে, সে কয়েকটা সন্তানের মা হয়ে সুখী ঘর করছে। এই অবস্থাটিও তো একটা দেখার বিষয়। একটা সিগারেট টানতে টানতে জানালা দিয়ে তাকিয়ে আমজাদ আলম খান হঠাৎ প্রশ্ন করল, জাপানি, তুমি কবিতা কেন ছেড়ে দিয়েছ? তোমার জীবন কি তোমার ইচ্ছা অনুযায়ী চলছে? আমি তোমাদের বাড়ি যাব, সে তরমুজের ক্ষেতের পাশ দিয়ে বাতাকান্দি বাজারের পেছনে তোমাদের গায়ে যাব। আমাকে চিনবে তুমি জাপানি? ফালতু লোক হিসেবে এড়িয়ে যাবে না তো? এড়িয়ে গেলে তো তাকে দোষ দেওয়া যাবে না, কারণ বিশ্ববিদ্যালয় জীবনে জাপানি আমজাদের মনে যে আগ্রহ সৃষ্টি করেছিল সেটাও তো আমজাদ স্বার্থপরতা, সাফল্য এবং খ্যাতির উদ্যমে চাপা দিয়ে এসেছে। জাপানি যদি আমজাদকে একটা উটকো লোক ভাবে, তাকে চেনে না বলে অস্বীকার করে, তাতে সে তো কোনো অপরাধ করল না। কারণ উপেক্ষাকেই ডেকে আনে। মানুষের জীবন সবই সহ্য করতে পারে, কিন্তু উপেক্ষাই সহ্য করে না। নীরব নিঃশব্দ থাকে বটে, কিন্তু প্রতিপক্ষকে উপেক্ষা দিয়ে জবাব দেয়। জাপানি যদি বলে, কি আমজাদ আলম খান, ঠিক তো মনে পড়ছে না? ইউনিভার্সিটিতে থাকার সময় কত ছেলেই তো সহপাঠী থাকে, সবার কথা কি মনে থাকে? না, মনে থাকা উচিত। কিংবা জাপানি হয়তো বলে উঠতে পারে, ও আমজাদ ভাই, আপনি? আপনার ভেতরের মানুষ বইটা পেয়েছিলাম, ব্যস্ততার জন্য জবাব দিতে পারেনি। আমাকে দেখতে এসেছেন? আশ্চর্য তো, আমার মতো একজন সামান্য মেয়েকে আপনার সহসা মনে পড়ল, এত দূর এসেছেন। আমি সত্যি কবি মানুষ, আমি কিন্তু আর আগের মতো নেই, ইত্যাদি ইত্যাদি। যাই ঘটুক, আমজাদ ভাবল সে জাপানিদের বাড়ি যাবে, এবং তা আগামীকালই। আজ অফিস থেকে ছুটি নিতে হবে, কাল সকালে রওনা। পরের দিন ভোরবেলা আমজাদ সত্যি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে
কুমিল্লা জেলার একটি অখ্যাত অঞ্চলে প্রায় ভুলে যাওয়া ঠিকানার দিকে রওনা হলো। অবশ্য দাউদকান্দি গৌরীপুর বাজার হয়ে কিভাবে বাতাকান্দি অঞ্চলে যেতে হয় সেটা তার অফিসের কুমিল্লা অঞ্চলের লোকদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছে। সঠিকভাবে কেউ বলতে পারেনি, তবে কিভাবে সেখানে পৌঁছাতে হবে তার একটা ধারণা পাওয়া গেছে। তবু শুধু জাপানের চেহারাটা বারবার আমজাদের চোখের উপর প্রতিবিম্ব তৈরি করায় অত্যন্ত দুঃসাহসের সাথে আমজাদ এসে বাসে চড়ল। এই বাসটি দাউদকান্দি পর্যন্ত আমজাদকে পৌঁছে দেবে। পরে গৌরীপুর হয়ে আমজাদ বাতাকান্দি বাজারে পৌঁছায়। পরিকল্পনা মনের মধ্যে গেঁথে চুপচাপ বাসের মধ্যে বসে থাকে। আমজাদ ভাবল সে সাংবাদিক, তার নিজের দেশের ভেতর বিচরণের এমনিতে একটা মোহ আছে বইকি। আর যাচ্ছে সে কোনো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রাম্য পরিবারের উদ্দেশ্য নয়, সে যাচ্ছে জাপানিদের বাড়িতে। জাপানি বাংলা ভাষায় উচ্চতর পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। জাপানি কবি, ছন্দের সিথি আছে তার, সুন্দরী এবং কোথা দূরস্থ ছিমছাম মহিলা। যদি সে এখনো সেখানে থেকে থাকে কিংবা আশেপাশে কোনো গায়ে তার বিয়ে হয়ে থাকে, তবে জাপানিকে খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। কিন্তু গৌরীপুর বাজারে পৌঁছেই যখন সন্ধ্যা ঘনায়মান, তখন আমজাদের মনে হলো সে এক ছেলে মানুষই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছে। কারণ গৌরীপুর ঘাটের কোনো নৌকাই এবেলায় বাতাকান্দি বাজারের দিকে যেতে সম্মত হচ্ছিল না। ইঞ্জিনের নৌকাগুলোতে এক কথায় আমজাদকে নাসার বলে দিল, আজ আর বাতাকান্দি গিয়ে ফিরে আসতে পারবো না। তাছাড়া আজ তো বাতাকান্দি হাঁটবারও না, এখন এরা সেখানে গিয়ে কি করবে? আপনার বাড়ি কি সেদিকে? আমজাদ বলল, না তো, আমি ঢাকা থেকে এসেছি। ইঞ্জিনের মাঝিরা বিস্মিত হয়ে বলছে, কাল সকালে বাতাকান্দি বাজারে যাওয়ার নৌকা পাবেন। এখন তো কেউ যেতে রাজি হবে না, তবে খুঁজে দেখেন ওই এলাকার কোনো খোলা নৌকা পাওয়া যায় কিনা। ইঞ্জিনের নৌকা ছাড়াও ঘাটের পশ্চিম দিকে কিছু খোলা নৌকা থাকে, এক একটা ডিঙ্গিও থাকে। তারা ওইসব বাতাকান্দি এলাকারই লোক, তারা কেউ আপনাকে তুলে নিতে পারবে। ইঞ্জিনের নৌকার মাঝিদের পরামর্শে আমজাদ তার সুটকেসটি হাতে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে ঘাট ছাড়িয়ে ঘাটের পশ্চিম দিকে একটা অন্ধকারচ্ছন্ন এলাকায় এসে দাঁড়ান। এখানে কোনো হাঁকডাক নেই, নৌকার ভেতর কোনো বাতি বা আলোর ব্যবস্থাও নেই। তবু ঘাটে কয়েকটা খোসা নৌকা, সরঙ্গা এবং একটা মাত্র ছোট ডিঙ্গি দেখতে পেল আমজাদ। সে এক পা দুপা করে ঘাটের দিকে নেমে এসে ডিঙ্গির মাঝিকে ইঙ্গিত করে ডাকে, এই মাঝি, একটু এদিকে নেমে আসো তো। মাঝি একবার অন্ধকারে নদীর দিকে তাকায়, না সাব, আজ আর কোথাও যাব না। কিন্তু লোকটা বেয়াদব নয়, সে মুখে না বললেও ভদ্রতা করে দুটো খোসা নাও ডিঙিয়ে পাড়ে এসে নামল এবং আমজাদের সামনাসামনি এসে বলল, কই যাবেন সাব? বাতাকান্দি বাজার চেনো? বাতাকান্দি তো আমার বাড়ি। বাজার কার দোকানে যাবেন? এই প্রশ্নে অন্ধকারে যেন একদণ্ড আলো দেখতে পেল আমজাদ। তোমার বাড়ি বাতাকান্দি? জি সাব, বাজারের দুজন আড়তদারকে এখানে নিয়ে আসছি, তারা চট্টগ্রাম যাবে। আমি সকালে বাড়ি ফিরব, রাতে এই ঘাটেই থাকব। আপনি যদি যেতে চান তবে সকালে যেতে পারেন। অবশ্য সকালে অনেক ইঞ্জিনের নৌকা যাবে, তখন কি আর আমার নৌকায় আপনি যেতে চাইবেন? এই প্রশ্নের জবাবে আমরা সহসা মাঝির হাত চেপে ধরে, শুনো মাঝি, শোনো, তোমাকে তোমার প্রাপ্যের অনেক বেশি ভাড়া দেওয়া হবে। আমি আজ রাতেই বাতাকান্দি বাজারে পৌঁছাতে চাই। ৬-৭ মাইল রাস্তা শুনেছি, আমাকে নিয়ে চলো ভাই। এ কথায় মাঝি কেমন যেন থতমত খেয়ে গেল। এত জরুরি? তাহলে আমার ১০০ টাকা দিবেন, আমি রাতেই বাতাকান্দি বাজার আপনার পৌঁছায় দেব। আমজাদ হাতে যেন চাপ পেল, জিজ্ঞেস করলো, তোমার নাম কি মাঝি ভাই? মাঝি জবাব দিল, আমার নাম কাফুর মিয়া। বাতাকান্দি বাজারে সব আড়তদার আমারে চেনে, বিপদে আপদে নৌকা না পেলে আমি উদ্ধার করি। আপনিও বিপদে পড়ছেন স্যার, নিশ্চয়ই বাজারে আপনার জরুরি কাজ আছে, চলেন আপনাকে লইয়া পাড়ি দিই। তার আগে রাতের খাওয়া গৌরীপুরের হোটেল থেকে খেয়ে আসুন। সুটকেসটা আমি নৌকায় তুলি। আমজাদ জিজ্ঞেস করলো, তুমি খাবে না মাঝি? কাফুর মিয়া হাসল, আপনি খেয়ে এসে নৌকায় বসলে আমি এক দৌড়ে একটা কিছু মুখে দিয়ে আসব। ওই হোটেল ওইদিকে, ওই হোটেল থেকেই। তারপর আল্লাহ নামে নাও ভাসাবো, দক্ষিণা বাতাস আছে, ঘন্টা ১.৫-২-১-এর মধ্যেই বাতাকান্দি বাজারে গিয়ে পৌঁছায় যাব। মাঝি সুটকেসটা নিয়ে দুটো খোসা নৌকা ডিঙিয়ে নায়ের ভেতরে চলে গেল।
আমজাদ সুটকেসটার ব্যাপারে কোনো ইতস্তত না করে হোটেলের দিকে রওনা হল। সত্যিই তো, রাতের খাবার এখান থেকে খেয়ে না গেলে হয়তো সারা রাত উপোস করে থাকতে হবে। এছাড়া যেখানে যাচ্ছে সেখানে হয়তো শোবার ব্যবস্থাও থাকবে না। আমজাদ ভাবল সে নৌকাটা ছাড়বে না। বাদাগান্দি বাজারে যেহেতু সে কাউকে চেনে না, তার উচিত হবে এই কাফুর মিয়ার নৌকাতেই রাত কাটিয়ে দিয়ে সকালে জয়নক জাহান, জাপানিদের গ্রাম অথবা বস্তি খুঁজে বের করা। এই চিন্তা মনে রেখেই খাওয়া সেরে রাত 8টার দিকে কাফুর মিয়ার নৌকা বাদাগান্দির উদ্দেশ্যে মেঘনায় পাড়ি দিল। ডিঙিটা অপেক্ষাকৃত ছোট হওয়ায় নৌকার ভেতর একটা ময়লা বালিশ ঠেস দিয়ে নিজের সুটকেসের উপর পা বিছিয়ে বিশ্রাম নিতে লাগলো আমজাদ। মাঝি কাফুর নাওটা মাঝ নদীতে নিয়ে ডান দিকে বাঘ ঘোরার সময় আশ্বাসের সুরে আমজাদের উদ্দেশ্যে গুনগুনিয়ে বলল, স্যার, আপনি ঘুমাইতেছেন? দেখেন দেখেন, মেঘনা নদী খেলতাছে, বেশি সময় লাগবে না। আমি একটা সিরাফারা পাল বাইন্ধা হাল শক্ত কইরা ধৈরা বই, ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে বাদাগান্দির কাছে গিয়া উঠুন। আপনি সিগারেট খেলে আমার একটা দেন। এ কথায় আমজাদ নৌকার ভেতরে উঠে গেছে। একটা সিগারেট বের করে ধরালো এবং অন্য হাতে মাঝির দিকে বাড়িয়ে দিল সিগারেট এবং দেয়াশলাই। হাওয়া প্রবল। এই হাওয়াতে পাল তুললে নৌকা যে উড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। আমজাদের কানে কাফুর মাঝির নদী খেলতাছে শব্দটা খুব ভালো লাগলো। শরীর ক্লান্ত হওয়া সত্ত্বেও আমজাদ নাওয়ের ছই থেকে বাইরের পাটাতনে এসে বসল। এ ফাঁকে মাঝি কাফুর নৌকার ভেতর থেকে গুটিয়ে বাঁধা পাল এবং দড়ি-দড়া বের করে আনল। অপূর্ব ক্ষমতায় সে মাস্তুল তুলল এবং ছেঁড়া ফাটা পালটা বেঁধে আট হয়ে হালে বসল। সত্যি নৌকা উড়াল দিয়েছে। আপনি স্যার ভেতরে বালিশটা নিয়ে এখানে ঠ্যাস লাগায় বসেন। দেখেন আসমান জোড়া তারার মেলা। মেঘনা নদী প্রবল ঢেউ লইয়া খেলে। মাঝির ওই প্রকৃতি প্রেম এবং ঈশ্বর দার্শনিক কথাবার্তার জাদুতে আমজাদ অভিভূত হয়ে যায়। সে ছইয়ের ভেতর থেকে ময়লা বালিশটা খাড়া করে পিঠের মধ্যে ঠেস দিয়ে বাংলাদেশের নদী মিশ্রিত রাত্রির কলকল শব্দ শুনতে লাগল। কি সুন্দর মেঘনার এই তরঙ্গায়িত রাত্রিযাপন। আমজাদ ভাবল, ঢাকা থেকে কত দূরেই বা এই অঞ্চলটা, অথচ এই দৃশ্য দেখার জন্য কোনো প্রকৃত দার্শনিক আত্মা, কবির মনন এবং প্রেমিকের উৎসাহ বরঞ্চ দেখা যায় না। সব দৃশ্য পাই আত্মা গ্রাম, শহর, বন্দর ছেড়ে কেবল ঢাকার দিকে ধাবমান। অথচ ঢাকায় যারা থাকেন, বিদ্বান, বিদুষী, শ্রমিক, রাজনৈতিক, ওরা শুধু নিজের দিকে তাকিয়ে থাকে। নিজেদেরকে নিজের ভেতরে ধান্দায় পাগলপাড়া হয়ে রাস্তায় রাস্তায় সৃষ্ট যানজটের ভেতরে, ইমারতের প্রকোষ্ঠে কিংবা প্রাইভেট গাড়ির নিরাপদ খাঁচায় দিবস যামিনী অতিবাহিত করে। ঢাকায় কেউ আকাশের দিকে তাকায় না। ঢাকা বলে কথা নয়, বড় শহরের বাসিন্দারা সবার মধ্যেই শুধু নিজেকে দেখার, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এই গভীর আত্মপূজার ধূকধুনুকে মগ্ন। অথচ ঢাকার আকাশেও তো চাঁদ ওঠে। দিগন্তের মধ্যে এসে পড়লে মানুষ চন্দ্রলোকে বিহবল হয়। যেমন এখন এই অসাধারণ দৃশ্যপটের মধ্যে দ্রুতগতি ধাবমান ডিঙের পাটাতনে বসে আমজাদ বাংলাদেশের এক রহস্যের রাতের গুঞ্জরণ শুনতে পাচ্ছে কারণ জাপানি বলে একটা গ্রাম্য মেয়ের প্রতি সহসা শহরের এক অলস মুহূর্তে আমজাদের বুকের ভেতর এক ধরনের অনুতাপ দগ্ধ প্রেমের সৃষ্টি হয়েছে। আর তা তাকে টেনে নিচ্ছে প্রকৃতির এই সড়ক তরঙ্গায়িত উচ্ছ্বাসের রাত্রি দৃশ্য অভিভূত হওয়ার জন্যে। আমজাদ জানে না বাদাগান্দি বাজারের পাশে যে বাড়িটির ঠিকানা তার ডায়েরিতে লেখা আছে সেখানে পৌঁছে কি দেখতে পাবে। আজও জাপানি বলে কি কেউ কি আছে? সে ছন্দের দোলায় দোলায়িত একটা খাটো ফর্সামি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল কবি হওয়ার বাসনা নিয়ে, ফিরেও গিয়েছিল আর 10টা ছাত্রীর মতোই। লেখাপড়া শেষ করে বিদ্বান মানুষের জীবনের স্বাদ আস্বাদন করার আশায়। আমজাদ তো শুধু জাপানের কথাই ভাবছে। জাপানের সাথে কত মেয়েই তো তখন ক্যাম্পাসে নানা রকম আশার দোলায় চেপে স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে গেছে। জাপানের কথা মনে পড়ছে কারণ জাপানি কবি হতে চেয়েছিল, ছন্দের মধ্যে অন্ত মিলে ঝংকার তুলতে চেয়েছিল। অন্যরাও কি এ ধরনের স্বপ্নে আপ্লুত ছিল না? তারা বাংলাদেশের মানচিত্রের ভেতর কোথাও না কোথাও অবস্থান করছে।
ওইসব মেয়ের চেহারা আমজাদের কাছে অস্পষ্ট হলেও তারা কি নেই? আমজাদ নানা কার্যকরণ এবং স্বার্থপরতার সফল হতে ঢাকায় স্থায়ী হতে পেরেছে। সাংবাদিক এবং লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছে। তাকে 10 জন চেনে, কিন্তু এটি কি সাফল্য? এই তো তরঙ্গায়িত নদীর ভেতর চাঁদের প্রতিবিম্ব পড়েছে। রূপোর টাকার মতো চাঁদের তুখোর ঢেউয়ে ঢেউয়ে লুটোপুটি খাচ্ছে। এর মধ্যে নিঃসৃত আনন্দ কেবল আমজাদই কেন দুচোখ ভরে মস্তিষ্কের অভিজ্ঞতার কুঠুরে গেঁথে নিতে পারছে। ডিঙিটা আরো ঘণ্টাখানেক জ্যোৎস্নায় আড়াল দিয়ে এগিয়ে এসে হঠাৎ এক জায়গায় বাঁক নিতে গিয়ে পাল শিথিল করে দিল। কাফুর ছুটে এসে কায়দা করে মাস্তুল থেকে পালের দড়িটা ঢিলা করে পেঁচিয়ে বাঁধল। নৌকাটা এখনো থিরথির করে দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাফুর বলল, আমরা এসে পড়ছি স্যার, আর আধ ঘন্টার মধ্যেই বাতাগান্দি বাজার। আপনি আপনার কোনো কুটুমের বাড়িতে যাবেন, নাম বললে আমি সুটকেসটা পৌঁছে দিয়ে আসব। রাতও তো বেশি হয়নি। এ কথায় অসময়ে একটি গ্রাম্য হেঁটে পৌঁছায় বিড়ম্বনার প্রকৃতিটা আন্দাজ করল আমজাদ। কার নাম বলবে সে তো কেবল জাপানি বলে একটা মেয়েকে চেনে। ঠিকানা যেটুকু আছে তা হলো জয়নক জাহান, উত্তরপাড়া, লাওয়াকান্দি, বাতাকান্দি বাজার। রাত 10টার সময় এই ঠিকানায় গিয়ে কোনো গ্রাম্য অচেনা গৃহস্থের বাড়ির দরজায় দাঁড়ানো যে অভদ্রতা হবে সেটা উপলব্ধি করেই আমজাদ একেবারে নিষ্প্রভ এবং নিরুৎসাহিত হয়ে পড়ল। এটা তো বেশ কয়েক বছর আগের কথা। জাপানি এমএ পাশ করে গ্রামে ফিরে এসেছে। সে হয়তো এখন এই বাড়িতে নেই। তার বিয়ে হয়ে যাওয়াই তো স্বাভাবিক। কে জানে জাপানের কোথায় বিয়ে হয়েছে? আশেপাশে গ্রামে কিংবা কোনো দূর শহরেও তো হতে পারে। শুধু কল্পনায় রঙিন হয়ে আমজাদের মতো একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন চিন্তাশীল মানুষ এই অ্যাডভেঞ্চারে পাড়ি জমিয়েছে। এখন আমজাদ নিজেই তার বোকামিতে হতবিহ্বল। ছেলে মানুষের মতো বলে উঠল, কাফুর ভাই, আমি যাকে দেখতে এসেছি তিনি আমার কেউ নন। বহুকাল আগে তিনি ঢাকায় আমার সাথে একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। আমার সাথে খানিকটা ভাব হয়েছিল। হঠাৎ 2 দিন আগে তার কথা মনে পড়ায় আমি বোকার মতো এতটা পথ পাড়ি দিয়ে এখন আপনার নৌকায় বসে আছি। আকাশে চাঁদ দেখছি, পাটাতনের নিচে ঢেউয়ের দাপানি হজম করছি। আসলে আমি বোকামি করেছি। এখন যার কাছে যাব বলে বেরিয়েছি তার ঠিকানা না পৌঁছাতে পারলে বা তাকে এখানে না পেলে আমি আপনার অতিথি। যদি আমি তা খুঁজে বের করতে না পারি তাহলে কাল সকালে আমাকে আবার গৌরীপুরে পৌঁছে দেবেন। আমি আপনাকে আপনার প্রাপ্যর চেয়ে বেশি দিয়ে পুষিয়ে দেব। একথায় মাঝি কাফুর কতক্ষণ স্তম্ভিত এবং নির্বাক হয়ে থাকল। বেশ কিছুক্ষণ পর হাতের বৈঠাটা নৌকায় উঠিয়ে নিয়ে হাসল। আপনি তো কেমন যেন উদাস মানুষ বলে মনে হয়। আচ্ছা কন্ত, আপনি যে বিবি সাহেবের কাছে যাবেন তার নাম কি? জয়নক জাহান, উত্তরপাড়া, লাওয়াকান্দি, বাতাকান্দি বাজার। লাওয়াকান্দির জয়নক বিবি একসময় বাতাকান্দি বাজারের কলেজে মাস্টারি করত। ওনার তো বিয়ে হয়ে গেছে 2-3 বছর আগেই। আমার মনে হয় ছেলেপুলেও হয়েছে। মাঝে মধ্যে গৌরীপুর যায়। আগে তো আমার নৌকাতেই যাইতো। এখন ইঞ্জিনের নৌকা হওয়ায় তার আর দেখতে পাই না। তবে তার নিজের গায়েই বিয়ে হয়েছে। কলেজের আরেক মাস্টারের সঙ্গে বিয়ে হয়েছে। উনি তো খানবাড়ির বউ বইলা জানি। আমজাদ বলল, সেটাই তো স্বাভাবিক। তো এত রাতে আপনার ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না। কারণ জয়নক বিবি আপনাকে চিনলেও বাড়ির বউ তো। আপনাকে এত রাতে আদর যত্ন করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা একটু অসুবিধায় পড়ে যাবে। তার চেয়ে আপনি বরং একটা রাইতে গরিবের বাড়িতে থাকেন স্যার। হাটে তো কোনো হোটেল টোটেলও নাই যে থাকার ব্যবস্থা করে দিতে পারি। আমি যদি কাফুর ভাই আপনার নৌকায় রাতটা কাটিয়ে দিই, সকালে আপনার সাথে কথাবার্তা বলে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। সেটা মন্দ হয় না স্যার। আমি আপনার জন্য নৌকায় ব্যবস্থা করে দিতে পারি। সকালে এসে আপনার সাথে পরামর্শ করে আপনাকে খান সাহেবদের বৈঠকখানে নিয়ে আসব। কথা বলতে বলতে নৌকার মোড় ঘুরিয়ে দিল মাসি। কিছুক্ষণের মধ্যে বাতাকান্দি বাজারের ঘাটে এসে অনেকগুলো ডিঙির ফাঁকে কাফুর মাঝি তার নৌকা ঢুকিয়ে দিল। দ্রুত ঘাটে লোকগিপুতে নৌকা বাঁধল। আপনি কি স্যার বাজারে একটু হাঁটাচলা করবেন? রাত তো বেশি হয় নাই, জবর তাড়াতাড়ি চলে আসছি। তবে রাতে খাবার খাইতে চাইলে আমি অবশ্য এই হাট থেকে ভাত তরকারি ব্যবস্থা করতে পারবো। নদীর বাতাসে ভুক লাগে বেশি। আমজাদ হেসে বলল,
না মাঝি, আমি আর রাতে কিছু খাবো না, বাজারও হাঁটাহাঁটি করব না। ঢাকা থেকে এত দূরে এসেছি, আমি ক্লান্ত, একটু ঘুমাবো। আপনি বরং আমাকে ঘুমের একটা ব্যবস্থা করে নিজের বাড়ি যান। সকালে এসে আমার নাস্তার ব্যবস্থা করবেন। পরে চিন্তা করে দেখব জনকদের বাড়ি যাব কিনা। ঢাকা থেকে রওনা হওয়ার সময় কি জানতাম আসল ব্যবস্থাটা কি হবে। এখন এখানে পৌঁছে বুঝতে পারছি আমি আসলে ভুল করে ফেলেছি। সময় এবং সমাজের বাস্তবতার ব্যাপারে আমি একেবারে অজ্ঞ। সত্যি তো, জাপানে গিয়ে আগের জাপানি আছে, সে এখন অন্যের স্ত্রী, সন্তানের মা হয়েছে, আর আমি দাঁড়িয়ে আছি প্রায় 7 বছর আগের এক স্বপ্নের মধ্যে। একবারও এই মুহূর্তের বাস্তবতা আমাকে তখন কেন স্বপ্ন ভঙ্গ করেনি ভেবে অবাক হলো আমজাদ। এই সময় সবচেয়ে তুখোর সাংবাদিক এবং তরুণ কথাশিল্পী মানুষ কেমন মোহের মধ্যে যুক্তিহীন অবস্থায় থাকে সেটা নৌকায় বসে ভাবতে লাগলো। মাঝি কাফুর মিয়া আমজাদের অবস্থাটা বুঝতে পেরে একটু সহানুভূতির হাসি হেসে বলল, স্যার, আমরা উম্মি আদমি, লেখাপড়া জানি না, তাই আপনার অবস্থাটা বুঝতে পারছি। এমন হয় স্যার, কারো লেগে কারো টান থাকলে আজীবনই থাকে। আমরা কই মহব্বত, পিয়ার থাকে স্যার, যায় না, দুষ কি? কাল সকালে একবার গিয়া জনক বিবির সাথে দেখা কইরা ফিরা যাইবেন। আমি আপনার গৌরীপুর পৌঁছাই দিন, এখন ঘুমান। ভোরেই কাফুর গরম আটার রুটি, কলা এবং ডিম ভাজি সহ একটা বড় থালা নিয়ে নৌকায় উঠে এসে আমজাদকে সজাগই পায়। স্যার জাগছেন অনেক আগে কাফুর ভাই, রাতে বোধহয় আপনার ঘুম হয় নাই। হাত মুখ ধুইয়া নাস্তা করে রেডি হয়ে লন। আমি এই ফাঁকে খান সাহেবদের বাড়ি যাই, গিয়ে বললে আসি আপনাদের জয়নক বিবির একজন কুটুম ঢাকা থেকে তারে দেখতে আসছে, অনুমতি দিলে তারে আপনাদের বাড়ি লয়ে আসি। এ কথায় আমজাদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সারা রাত সে চিন্তাই করেছে কিভাবে খবর না দিয়ে সে একটা অপরিচিত ভদ্র ফ্যামিলির গৃহবধূর সাথে সাক্ষাৎ করার সুযোগ বের করবে যদি তারা না বলে দেয়। এই পরিস্থিতি থেকে কাফুর তাকে উদ্ধার করতে চাইছে এই ভেবে আমজাদ আনন্দে আত্মহারা হয়ে যায়। বলল, কাফুর ভাই, আপনাকে আপনার খাটুনের দ্বিগুণ পারিশ্রমিক দিব। আসলে আমি ভুল করে ফেলেছি। আমি স্বপ্নের ঘরের মধ্যেই ছিলাম, এখন বাস্তবের মধ্যে দাঁড়িয়ে আছি। ঢাকা হলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অবস্থা এবং অবস্থান থেকে অনেক দূরে মাঝি ভাই। আমি এত দূর না আসলে সওয়ালের মধ্যেই থাকতাম। এখন বুঝতে পারছি আমি বহু বিষয়ে অজ্ঞ, কিছুই জানি না। নাস্তার প্লেটটা টেনে নিয়ে খেতে শুরু করলো আমজাদ। বলল, আপনার সাহায্যই এখন দরকার। আপনি গিয়ে জয়নকের স্বামীকে আমার সালাম দেবেন, বলবেন আমি জয়নকের এক ভাই, ঢাকা থেকে এসেছি, তাকে একটু দেখার ইচ্ছা। যদি তিনি অনুমতি দেন তাহলে আমি পারে নামব, তা না হলে এখান থেকে চলে যাব। এ কথায় কাফুর মিয়া হাসল। কাছেই স্যার খানদের বাড়ি, আমি যাব আর আসব, তারা ইজাজত দিলে আপনাকে সঙ্গে নিয়ে সেখানে যাব। বলেই কাফুর মাঝি তড়িঘড়ি করে বাজারের ভেতর ঢুকে গেল। এবার নিশ্চিত মনে সামনের প্লেট থেকে গরম রুটি এবং ডিম ভাজি মুখে তুলল আমজাদ। তার নিজের বোকামির জন্য নিজেকে নিয়ে বোকার হাসি হাসতে লাগলো একাকী। কিছুক্ষণ পরেই এক ফর্সা লম্বা ভদ্রলোক এসে নৌকার পাটাতনে দাঁড়ালো। পেছনে কাফুর মাঝি। আমজাদ বেরিয়ে এসে তাকে সালাম দিল। সালাম দিতেই তিনি তার হাত ধরে ফেললেন। আরে ভাই, আপনি আমাদের মেজবান, সারা রাত নৌকায় ছিলেন, দেখুন তো কি কাণ্ড। আপনি তো রাতেই আমাদের বাড়িতে যেতে পারতেন। আপনি তো আমার কাছে অপরিচিত লোক নন, আপনি দেশের একজন খ্যাতিমান লেখক এবং সাংবাদিক, আমার স্ত্রী ছাত্র জীবনের বন্ধু। আপনার পরিচয় দিলে আমরা আপনাকে সম্মান করব না, এটা কেন ভাবলেন? আসুন। বলতে বলতে ভদ্রলোক নিজেই সুটকেসটা হাতে তুলে নিল। আমজাদ এই বিব্রতকর অবস্থায় তার পেছনে চলতে থাকল। এখনো তার সংকোচ কাটেনি। মনে মনে ভাবছে জাপানি খুব সুন্দর এবং সুপুরুষ স্বামী পেয়েছে। আমজাদের চেয়েও সবল, সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী জাপানি স্বামী। কথাবার্তায় তো মনে হলো আমজাদের চেয়েও ভদ্র এবং বুদ্ধিমান। ভাবতে ভাবতে আমজাদ লোকটার পেছনে একেবারে জাপানিদের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। বাড়ির প্রতিটি ঘরের দরজা খুলে পরিবারের পুরুষ এবং মহিলারা বিস্মিত চোখে আমজাদকে দেখল। আমজাদের কানে গেল কে এমন কথাও বলছে ঢাকা থেকে জাপানির বন্ধু এসেছে। তার উপস্থিতিকে এতটা স্বাভাবিক নেওয়া হবে তা ভাবতেও পারেনি আমজাদ। সত্যি
সমাজ বদলে গেছে। এতটাই বদলে গেছে কি, এর মধ্যে সামনের বড় ঘরটি থেকে ছুটে বেরিয়ে এলো এক যুবতী প্রায় দৌড়ে। এই তো আমজাদ ভাই, এতদিন পরে আমাকে মনে পড়ল। আমজাদ দেখে সামনে দাঁড়িয়ে আছে জাপানি, সেই ছোটখাটো খাট্টাগোট্টা হাসি মুখ তার বান্ধবী। চেহারা এবং স্বাস্থ্যের কোনো হেরফের হয়নি। নাকের পাশে তিলটি এখনো মাছির মতো বসে আছে। এই তো জাপানি, সুন্দর টাঙ্গাইল তাদের শাড়ি পরা, হাত ভরা কাচের চুড়ি, ঝনঝন শব্দ করছে। উপর হয়ে জাপানি আমজাদকে কদম বসি করল, চিরকালের বাংলার বধূর মতো। সব তো ঠিকই আছে। জাপানি ততক্ষণে উঠে দাঁড়িয়ে তার স্বামীর দিকে ফিরে বলল, ও মা, তুমি এখনো দাঁড়িয়ে? মেহমানকে ঘরে নিয়ে যাও। জাপানি স্বামী আমজাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার নাম কায়সার আহমেদ, আমি গৌরীপুর কলেজের প্রিন্সিপাল। আমিও আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। জাপানিকে পাঠানো আপনার বইটি আমি পড়েছি। আপনি খুব বড় মননশীল একজন লেখক। ভাবা যায় না যে আপনি আমাদের বাড়িতে আসবেন। জাপানি আপনার কথা খুব বলে। আসুন আমাদের ঘরের ভেতর। আমজাদ একটু সহজ হয়। এই পরিস্থিতিতে একটু সহজ স্বাভাবিক হেসে বললেন, কায়সার ভাই, আমি শুধু জাপানিকে এক নজর দেখতে এসেছি, থাকবো না। আজই আবার ফিরে যেতে চাই। আমজাদের কথায় ভদ্রলোক তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরের ভেতর এবং খাটের উপর ঠেলে বসিয়ে দিল। দেখুন, এই চলে যাওয়াটা এখন আমার বা আপনার উপর নির্ভর করছে না। জাপানের বন্ধু আপনি, সম্ভবত দুজনের মধ্যে হৃদ্যতাও ছিল। এই অবস্থায় আমার কি অধিকার আছে এ ব্যাপারে কথা বলার? জাপানি ছাড়লে কালই চলে যাবে। এ সময় জাপানি এসে দাঁড়ালো এবং আগের মতোই একটু ভ্রুকুটি করে হাসল। এত ভয় পাচ্ছেন কেন আমজাদ ভাই? এটি তো আমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি না। এখানে আমার স্বামী দেওররা সবাই আপনার কথা জানে। সবাই জানে ঢাকার বিখ্যাত লেখক আমজাদ আলম খান জাপানির বন্ধু। কোনো ভয়ের কারণ নেই। একটা রাত অন্তত থাকুন, কাল চলে যাবেন। অবাক বিস্ময়ে জাপানির মুখের দিকে তাকিয়ে থাকে আমজাদ। বাংলাদেশের চিরকালের বউয়ের মতোই সলজ্জ হাসিতে উদ্ভাসিত জাপানি। জয়নক জাহান খান বদলে গেছে। বদলে গেছে বাংলাদেশ, যা ঢাকায় বসেও আমজাদের মতো লেখকরা জানে না, বুঝে না। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া। আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।